আসসালামু আলাইকুম। ইসলাম লিগাল সলিউশন বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা একটা ছোট্ট একটা বিষয়ে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব, যাতে করে আজকে আমরা যে রিলিঙ্কুইশমেন্ট ডিড বা নাদাবি পত্র সম্পর্কে আলোচনা করব। এই নাদাবি পত্র বলতে আমরা কি বুঝি এবং এর আইনগত ভূমিকা কতটুকু এবং সাক্ষ্যগত মূল্য কতটুকু, এসব বিষয় সম্পর্কে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যে নাদাবি পত্র দলিলের মাধ্যমে মালিকানার সৃষ্টি হয়, আবার অনেক সময় এই রেজিস্ট্রেশন ফি থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেকেই না বুঝে একটা নাদাবি পত্র নিয়ে থাকেন এবং দাতাও তিনি নাদাবি পত্র দেন। তবে আমাদেরকে মনে রাখতে হবে এই নাদাবি পত্র এটা কিন্তু একটি ফার্সি শব্দ, যার ইংরেজি শব্দটা হচ্ছে রিলিঙ্কুইশমেন্ট ডিড বা রিলিজ পত্র। আবার অনেক সময় এটাকে এ ডিড অফ রিলিজও বলা হয়। এই দলিলের মাধ্যমে, নাদাবি দলিলের মাধ্যমে কোনো সত্ত্ব হস্তান্তরিত হয় না। কেন সত্ত্ব হস্তান্তরিত হয় না? কারণ ইটস এ ওয়ান কাইন্ড অফ এ ডিক্লারেশনে কখনো অ্যাকর্ডিং টু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এই কোনো সম্পত্তি হস্তান্তরিত হয় না। এই নাদাবি দলিলের বিরুদ্ধে এ কারণেই কোনো প্রিয়াম্পশন মোকদ্দমা দায়ের করা যায় না, কারণ যেহেতু মালিকানা হস্তান্তরিত হচ্ছে না, সত্ত্বের সৃষ্টি দলিল নয় বা সত্ত্বর পরিবর্তন হচ্ছে না, এ কারণেই প্রিয়াম্পশন মোকদ্দমা দায়ের করা চলে না। নাদাবি পত্র দলিল সাধারণত কে এবং কখন কাকে দিতে পারে? এটা সাধারণত কোনো এক ব্যক্তি যদি পূর্বে ওই সম্পত্তির মালিক থাকেন, যার নামে পূর্বের রেকর্ড বহাল আছে, তিনি সাবসিকুয়েন্ট যদি কাউকে এই সম্পত্তিটা প্রদান করে থাকেন বাই এন এগ্রিমেন্ট বা মৌখিকভাবে, এবং তিনি যদি বা নির্দিষ্ট সময়ের জন্য একটা লিজ দিয়ে থাকেন, রিকনভেন্সের জন্য ফেরত দেওয়ার অঙ্গীকার থাকে, সেই ক্ষেত্রে সাবসিকুয়েন্ট যে বা সার্টেন পিরিয়ড পরে যিনি জমিটি ভোগ দখলে ছিলেন, তিনি এই সম্পত্তিটা পূর্বের মালিকের নিকট যে সারেন্ডার প্রক্রিয়া বা সারেন্ডার করেছেন, তার প্রমাণস্বরূপ উনি এই ডিড অফ রিলিঙ্কুইশমেন্ট দাখিল করতে পারেন, তিনি নাদাবি পত্র দিতে পারেন। সেক্ষেত্রে এই নাদাবি পত্রটা ইটস এ ওয়ান কাইন্ড অফ এভিডেন্স, একটা সাক্ষ্য হিসেবে প্রমাণ করা যায় যে এই সম্পত্তি মূল মালিকের ভোগ দখলে তার কোনো বাধা নেই, তিনি ইতিপূর্বে যে তিনি মালিক ছিলেন তার সেই মালিকানাকে পূর্ববৎ স্বীকার করে নেওয়া। নাদাবিপত্র সত্ত্বের কোনো দলিল নয়, তবে যিনি এই নাদাবিপত্র গৃহীতা তার সত্যকে এখানে স্বীকার করা হয়। এই কথাটা ঘুরে ফিরে কিন্তু একইভাবে চলে আসছে যে নাদাবিপত্র দলিলের মাধ্যমে কোনো সত্ত্ব হস্তান্তর হয় না যদি যাকে নাদাবিপত্র দেওয়া হচ্ছে তিনি যদি পূর্বে ওই সম্পত্তির মালিক না থাকেন। তাহলে আমি যদি কাউকে একটা সম্পত্তির নাদাবিপত্র দেই, তাতে আমি যাকে নাদাবিপত্রটা দিব তিনি কোনো সম্পত্তির আদৌ মালিক হবেন না, কারণ ওই সম্পত্তিতে ইতিপূর্বে ওনার কোনো সত্ত্ব, দখল বা ইন্টারেস্ট ছিল না। এজন্যে অনেক সময় বলা হয় যে নাদাবিপত্র একটা ইটস এ কাইন্ড অফ এ সারেন্ডার,
a deed of release is not a deed of transfer, যা আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনেক সিদ্ধান্ত আছে, যেমন 30 ডিএলআরে আছে, তারপর এমএলআরে আছে। সেখানে বলা আছে যে নাদাবিপত্র ডাজন্ট ক্রিয়েট এনি টাইটেল অর ইট ডাজন্ট ট্রান্সফার এনি টাইটেল। তাহলে এই যে নাদাবিপত্রগুলো যিনি করেন বা যিনি দেন বা নেন, তাদেরকে আগে নাদাবিপত্র দলিলের বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে। নাদাবিপত্র আবার এরকম হতে পারে, যেমন আমি আপনার কাছে একটা সম্পত্তি ক্রয় করেছি, সেখানে সম্পত্তি ক্রয় করার পরে যেখানে আমাকে ভোগ দখলে দেওয়া হয়েছে তার যদি কোনো দাগ খতিয়ানে ভুল থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন করবেন, আমি সেটা বলতেছি না। এখানে কারেকশনের বিষয়টা না, নাদাবি দিবেন যে উনি আমার এই 5টা দাগের মধ্যে ভোগ দখলে আছেন, এই 5টার থেকে উনি একটা দাগে ভোগ দখলে আছেন। এই এক দাগে যদি উনি ভোগ দখল করেন তাতে আমার কোনো আপত্তি নেই। এটা এই ধরনের ক্ষেত্রে আমি আগেই বলেছি, যিনি আগেই কোনো সম্পত্তির মালিক নির্ধারণ হয়েছে তাকে এই শুধুমাত্র নাদাবিপত্র দলিল প্রদান করা যায়। এখন এই নাদাবিপত্র দলিল এটা কিন্তু ক্যান্সেলেশনের কিছু নাই, কারণ যিনি ক্যান্সেল করবেন তার তো ওইখানে আদৌ আইনগতভাবে কোনো অধিকার ছিল না। যে অধিকারটা ছিল এটা সাস্টেইনেবল না। এখন এই নাদাবি দলিলের বিষয়ে আপনি এভিডেন্স অ্যাক্টের 91 ধারায় এ সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের আন্ডার সেকশন 5-এ সেখানেও নাদাবিপত্র সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা আছে। এই নাদাবিপত্রের দ্বারা কখনো আপনি কোনো সম্পত্তি যেমন রেকর্ড বা মিউটেশন এগুলো করা যাবে না। আবার এগুলোতে করা যাবে কখন, যেটা আমি বারবার বলেছি, যদি আপনি ওই সম্পত্তির আগে থেকেই মালিক থেকে থাকেন, তাহলে যিনি দখলদার ছিলেন তিনি যে সম্পত্তিটা হস্তান্তর করেছেন তার প্রমাণস্বরূপ, সাক্ষী স্বরূপ, কিন্তু অ্যাজ এ ডিড অফ সেল অর ডিড অফ ট্রান্সফার এটা না। এটা হস্তান্তরিত দলিল বা সাব রেজিস্টার দলিলের যে ভূমিকা তা হবে না। যেমন আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন, সেই দলিলে যেমন কনসিডারেশন মানি থাকবে, সম্পত্তি হস্তান্তরের বিষয় থাকবে, কিন্তু নাদাবিপত্র দলিলে কোনো কনসিডারেশন মানির দরকার নাই এবং দখল হস্তান্তরের প্রয়োজন হয় না, কারণ যিনি এই দলিলের গৃহীতা তিনি আগে থেকেই ওই সম্পত্তিতে ভোগ দখলে আছেন। এখন এখানে আর একটা কথা আপনাদেরকে আমি কথা প্রসঙ্গে বলতে চাই, যা যদিও এখন এই আইনটা 1984 সালের পরে বাতিল হয়েছে, যে বেনামদার। আগে অনেক সময় অনেকে ভিন্ন লোকের নামে সম্পত্তি ক্রয় করত, নিজের টাকা পয়সায় অন্য লোকের নামে ক্রয় করাটা বিধান ছিল। সাবসিকুয়েন্টলি সেই সম্পত্তি সে মূল যে ক্রেতা তাকে তিনি হস্তান্তর করতে হতো। তিনি বাই রেজিস্টার্ড ডিডে হস্তান্তর করতে পারতেন, অথবা আদালতের মাধ্যমে স্যুট ফর ডিক্লারেশন দায়ের করে সেখানে যিনি ওই যার নামে দলিল করা হয়েছিল তিনি আদালতে এসে সরে দিতে পারতেন, বা অন কন্টেস্টে যদি যারা মূলত সম্পত্তি ক্রয় করেছে প্রমাণ করতে পারলে তাদের নামে বেনাম থেকে স্বনামে চলে আসত। এখানেও আমাদের সমাজে একটা ভুল ধারণা বিদ্যমান আছে যে এই বেনামদারের সম্পত্তি অনেকেই
নাদাবি দলিলের মাধ্যমে ফেরত নিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বেনামদারের সম্পত্তি যদি আপনি নাদাবি দলিলের মাধ্যমে গ্রহণ করে থাকেন, তাতে কিন্তু আপনার সম্পত্তির মালিকানার কোনো সুযোগ নেই এবং মালিক হবেন না। কারণ আইন বলে দিয়েছে এই নাদাবি পত্রের দ্বারা কখনো সম্পত্তি হস্তান্তর হয় না এবং নাদাবি পত্রের দ্বারা কোনো গৃহীতা ওই সম্পত্তির মালিক হন না। ইটস জাস্ট কাইন্ড অফ এ ডিক্লারেশন, আপনার মালিকানা স্বীকার করা, আপনার দখল স্বীকার করে নেওয়া, এবং ওই সম্পত্তিতে তার কোনো মালিকানা নাই। ইটস এ ডিক্লারেশন। যেমন ধরেন, এরকম হতে পারে যে আপনি কিছু সম্পত্তি ক্রয় করেছেন, আপনি ভোগ দখলে আছেন, কিন্তু যখন বিএস রেকর্ড হলো, ভুলবশত আপনার নামটা চলে আসছে, কিন্তু আপনার কাছে ওই সম্পত্তির কোনো দালিলিক প্রমাণ নাই এবং আপনি ভোগ দখলও করেন না, আপনি পৈতৃক সূত্রেও মালিক না, ক্রয় সূত্রেও মালিক না। সেক্ষেত্রে আপনি একটা নাদাবি দিতে পারেন যে এই সম্পত্তিতে ইতিপূর্বে আমার কোনো মালিকানা ছিল না, আমার দখল ছিল না এবং আমি এর সত্ত্ব ক্লেইমও করি না, এটা ভুলবশত আমার নামে হয়েছে। এটা যদি সত্যিকার অর্থে যিনি মালিক তার নামে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই। এখন এটা আপনি দলিলের, এই নাদাবির দলিলের মাধ্যমে বলতে পারেন, অথবা ওই ব্যক্তি যদি সংশ্লিষ্ট আদালতে অর্থাৎ এসিল্যান্ডে যদি মোকদ্দমা বা দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন, সেখানে গিয়ে আপনি উপস্থিত হয়ে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। তাহলে আমাদের মূল যে মোদ্দা কথাটা হলো যে নাদাবি দলিল দ্বারা কোনো সত্ত্ব সৃষ্টি হয় না এবং কোনো দলিল জমি হস্তান্তর হয় না। এটা শুধু পূর্বের কোনো মালিকের মালিকানার একটা স্বীকৃতি বা সাক্ষ্য হিসেবে এটাকে ব্যবহার করা যায়। তাহলে আজকে এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।